আজকের ব্লগটা একদম ভোর থেকে শুরু করছি, জানো কটার থেকে বলো তো? 4টের থেকে। তো আমি কিন্তু 4টের সময় ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্ম বাজতেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর এই দেখো এখন ফোনে কটা বাজে দেখতে পেয়েছো? 4টে 4 বাজে। মানে ঘুম থেকে উঠে আসতে 4 মিনিট লেগেছে আমার। খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, একদম অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে। তো চলো 4টের সময় বাইরের পরিবেশটা কেমন থাকে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, দরজাটা খুলে ক্যামেরাটা ধরেছি, দেখো চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। তবে ওই যে ওই বাড়িতে ওই ঘরটায় যেন কেউ কিছু করছে। কি করছে বলো তো? রান্না করছে গো। তো এই 4টের সময় উঠে কেন রান্না করছে গো? তো আমিও বা কেন 4টের সময় উঠলাম? আমি তো এত সকালে উঠি না। হ্যাঁ, 5টায় উঠি ঠিক আছে, তবে 4টের সময় তো খুব কমই উঠি। তবে আজকে কেন 4টের সময় উঠলাম? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের কারণটা বলবো কেন আমি 4টের সময় উঠেছি। আর এই যে 4টের সময় উঠে ঘরটাকে শুধু ঝাড় দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে বাসি নাইটিটা ছেড়ে আমিও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বসিয়েছি। ও, কী কারণে আমি এত সকালে উঠেছি, কী কারণে আমি রান্না করছি, এটা তো তোমাদের বলাই হয়নি। আর এইদিকে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন কেটে নিচ্ছি সবজি, কিছু একটা সবজি কাটছি। আলু ভাজা করব, তাই আলুগুলো কুচিয়ে নিচ্ছি। রান্না করব আলু ভাজা, মটরের ডাল আর হচ্ছে টমেটোর চাটনি। মটরের ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তো দেখতেই পেলে। আর এখন আলুটা কুচকুচ করে কেটে নিচ্ছি। ও, আসল কথাই তো তোমাদের বলা হলো না যে কেন হচ্ছে আমি সকালবেলা রান্না করছি। তোমরা হয়তো আমার যারা ভিডিও দেখো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। শীতলা পুজো নামে একটা পুজো হয়। সেটা কিন্তু এই যে বছরে একটা সময় হয়, এটা এই চৈত্র মাসের দিকেই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। তো সেই পুজোটাই হচ্ছে আমাদের এখানে আজকে হবে। তো এই শীতলা পুজোর দিন কিন্তু সারাদিন যতক্ষণ পুজো না হবে ততক্ষণ কিন্তু আগুন জ্বালাতে নেই। সেটা তোমরা কে কে জানো আমি জানি না, তবে এটা কিন্তু আমাদের মানে মধ্যে আছে বা পুজো হয়। তো সেই কারণের জন্যই আমরা যেহেতু সারাদিন আজকে রান্না করতে পারবো না, মানে যতক্ষণ পুজো না হবে আগুন জ্বালাতে পারবো না। তো তাই এই যে ভোরবেলা উঠে 4টের সময় উঠে সূর্য ওঠার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে। তাই সবাই আমাদের এখানে উঠেছে, ভোরবেলাতে উঠে রান্না করছে যে যার মতন। আবার অনেকেই কি করে বলো তো, আগের দিন রান্না করে রাখে, মানে জল দিয়ে রাখে ভাতে, তারপরের দিন খায়। তো আমি আবার সকালবেলায় ভোরবেলায় উঠে রান্না করছি, যেহেতু সকালে দুপুরে দুবার খেতে হবে, সেই জন্যই কিন্তু ভোরেই রান্না করছি। কত রকমের কত নিয়ম থাকে বলো মানুষের মধ্যে। তো আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে। বিয়ের আগে জানো তো এই পুজো আমি অনেকবার করেছি। মানে আমাদের ওইখানেও হতো বিয়ের আগে, তো সেখানে কিন্তু করতাম জানো পুজো। তবে তখন ভোরবেলা উঠে যখন মা রান্না করতো, তখন মনে মনে ভাবতাম, হায় রে ভগবান, এত সকালে উঠে রান্না করছে, আমি কোনোদিনও করতে পারবো না। এত ভোরবেলায় তো ঘুমই ভাঙবে না। ঘুম কি করে ভাঙবে এত ভোরে? এত সকালে উঠে কি রান্না করা যায় কখনো? তো দেখো, এই যে বিয়ের পর থেকে কিন্তু ভোরবেলা উঠে প্রত্যেকটা বছর আমি রান্না করছি, কোনো অসুবিধা হচ্ছে না। তবে যখন বিয়ের প্রথম প্রথম ছিল, প্রথম 2 বছর কিন্তু হাজবেন্ড আমার সঙ্গে উঠতো, ও উঠে আমাকে হেল্প করে দিত। সত্যি কথা জানো, তো এখন আর ওকে উঠতে হয় না। হ্যাঁ, গতবারও বোধহয় উঠেছে, তবে এবার আরও ওঠেনি, ওকে ডাকিনি আমি। আমি একা একা উঠেই কিন্তু দেখো রান্নাটা করে নিয়েছি। ও বুঝতেই পারেনি। ও উঠে দেখছে আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে, ও তো অবাক হয়ে গেছে, বলছে আমাকে ডাকুনি কেন? তো আমি বললাম একাই করে নিয়েছি, তো আর কি করতে ডাকবো। আর আগে ভয়ও পেতাম অত সকালে ঘুম থেকে উঠে একা একা, তো এখন সেই ভয়টাও অত নেই, তাই ওকে আর ডাকিনি। আর বলছিলাম ওই যে পুজোর কথা, বিয়ের আগে কিন্তু আমি এই পুজোটা প্রত্যেকবারই করতাম। তবে বিয়ের পরে কিন্তু এই পুজোটা আমার একবারও করা হয়নি। কেন বলো তো? ওই কোনো না কোনো অসুবিধা হয়েই পড়ে।
বিয়ে যে বছর হলো সে বছর আমার শ্বশুর মারা গেছিলো, সেই জন্য 1 বছর মানে কোনো তো করা মানে কোনো পুজো টুজো করা যাবে না, সেজন্য করতে পারিনি। তারপর লকডাউন ছিল, সেবারে হয়তো পুজো হয়নি, ওই জন্য করতে পারিনি। তারপর আবার মাম্মামের জন্য 2 বছর করতে পারিনি। আর এইদিকে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট, আর বাইরেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখনও কিন্তু সূর্য ওঠেনি, এই যে হালকা হালকা কেবল সকাল হচ্ছে। তো আমার কিন্তু একদম ঠিক পারফেক্ট টাইমে রান্না হয়ে গিয়েছে, দেখেছো? পুরো কিন্তু সকাল এখনও হয়নি, এই যে এখনও একটু একটু কিন্তু অন্ধকার রয়েছে। তো রান্না কমপ্লিট করে রান্নাঘরটা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে ঘরটা তো আমি সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে বাইরে এসেছি। আর ও হ্যাঁ, এবারে আমি পুজো করতে পারিনি কেন সেটা তো বলা হলো না। এবারে হচ্ছে আমার শাশুড়ি মারা গিয়েছে, তোমরা অনেকেই জানো। তো সেটার ওই যে কাল ওষুধ রয়েছে, সেই জন্য কিন্তু এবারেও রান্না করা হয়নি। পরশুদিন যে রাতের বেলা হালকা হালকা হাওয়া দিয়েছিল, তাতে করে তো তোমরা দেখলেই উঠোনের কি অবস্থা হয়েছিল। তো উঠোনটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই দিকটা না, এই দিকটাও পরিষ্কার করেছিলাম, তবে এই টবগুলো নামিয়ে সুন্দর করে পরিষ্কার করা হয়নি। মানে একদিনে তো সমস্তটা হয় না, কালকে যদি এগুলো করতে যেতাম তাহলে আবার উঠোনটা আবার দেখলে তো কি অপরিষ্কার হয়েছিল, সেটা করতে আবার দেরি হয়ে যেত। তাই মোটামুটি কালকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলো আর নামানো হয়নি। আর আজকে দেখো সমস্ত টপগুলো নিচে নামিয়ে নিয়েছি, নামিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলোকে সাজিয়ে নেব। গাছপালা শুধু লাগালেই হবে না গো, সেগুলোকে সুন্দর করে কিন্তু যত্ন নিতে হবে। আর এই যে দেখো সামনেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এবারে এই টবগুলো এখানে সাজিয়ে রাখবো। এখন কত সুন্দর লাগবে দেখতে। আমি কিন্তু সব সময় এই যে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। তোমরা হয়তো দেখে থাকবে, ঘরেই কি বলো আর বাইরেই কি বলো, আমি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে রাখতেই ভালোবাসি। আর আমি জানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। আর আমি জানো তো, যেইটুকু যা জানি সংসারের ব্যাপারে সমস্ত নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি। তবে সমস্ত কিছু তো আমি জানি না, এইটুকু বয়সে কী বা জানা যায় বলো তো। আর আমার তো এ বাড়িতে কোনো গার্জিয়ান নেই সেরকম করে, তো সেই জন্য বলে দেওয়ারও কেউ নেই। তবে তোমরাও আমাকে অনেক কিছু বলে দাও যে এটা করবে না বুনু, ওটা করবে না, এটা করবে ভালো হবে। তো আমি কিন্তু তোমাদের কথাও সমস্ত মেনে চলি। আমার খুব ভালো লাগে জানো এই যে সমস্ত নিয়ম আচার বিচার এই সমস্ত মানতে। তো আমি সমস্তটাই কিন্তু আমার সংসারের মঙ্গল কামনার জন্য এইগুলোকে মেনে চলি। আমার খুব ভালো লাগে, তবে ভবিষ্যতেও মেনে চলার চেষ্টা করব তোমাদের ভালোবাসায়। আর এই যে আমি কিন্তু সমস্ত বাসনও মেজে নিয়ে এলাম, আর আজকে কিন্তু অনেক বাসন হয়েছিল। কালকে রাতের চা বাসন ছিল, তারপরে এই যে সকালে রান্না করেছি সেই সমস্ত বাসন। তবে আজকে তো একবারেই সমস্ত হয়ে গেল। সকালেই কিন্তু সমস্ত কমপ্লিট কাজবাজ। আর আজকে সারাদিন হয়তো একটু রেস্ট হবে আমার, সেটাই ভাবছি। আর এত আনন্দ হচ্ছে না, তো তাই জন্য দেখো কলপাটটাকেও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কাজের চাপ আজকে কম রয়েছে, রান্নাটা নেই, তাই ভাবলাম আজকে সুযোগ মতন কলপাটটাও পরিষ্কার করে নিই। আমি কিন্তু সুযোগটা কখনো নষ্ট করি না, যে আজকে আমার কাজ নেই সেই জন্য আমি ঘুমিয়ে থাকবো। আমি তখন কিন্তু এক্সট্রা কাজগুলো করার চেষ্টা করি। আর এই যে দেখো কলপাটটা পরিষ্কার করতে লেগে পড়েছি। এগুলো তো সংসারের এক্সট্রা কাজ, তাই না বলো? তো আগে কিন্তু এইগুলো হাজব্যান্ডের ডিপার্টমেন্ট ছিল, তবে এখন আবার আমার উপরে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, দেখো কলপাটটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। মন্দিরা কমেন্ট করেছো, তুমি বলেছো যে তোমার মেয়ের বয়স 3 বছর, তুমি স্কুলে ভর্তি করেছো, কিন্তু ও কিন্তু একটুও পড়তে চায় না। হ্যাঁ গো, সত্যি কথা বলেছো, আমার মেয়েও না এমনই, একটুও পড়তে চায় না। তবে তোমার মেয়ের ডেট অফ বার্থটা বলো, তাহলে বুঝতে পারবো যে আমার মেয়ের থেকে তোমার মেয়ে বড় নাকি ছোট। এর পরের নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই বলো। আর এই যে এখন কিন্তু আমি স্নানও সেরে ফেলেছি, আর 2-1টা জামা কাপড় সেটা এই যে নেড়ে দিচ্ছি। জামা কাপড় তো আমার রোজই ধোয়া কাচা থাকে 1-2, তো সেটাই কিন্তু এই যে এখন মেলে দিচ্ছি। আর এই যে রোদও কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে, তাড়াতাড়ি করেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে।
কালকের ব্লগে আমি বিনা বুনুকে রত্না বানিয়ে দিয়েছিলাম। তো সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। মানে ওর হাসব্যান্ডের নাম হচ্ছে রতন। তো সেটা দিয়েই আইডিটা বানানো। তো সেইভাবে আমি না রত্না ভেবে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগে আমি তোমার নামটা ঠিক করে দিলাম। আর বিনা বুনু, তুমি কমেন্ট করেছো যে তোমার হাসব্যান্ডও খুব ভালো আর সেও তোমাকে খুব হেল্প করে। আর অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। থ্যাংক ইউ বুনু, তোমাদেরও অনেক ভালোবাসা রইলো। তোমরা এইভাবে ভালো থেকো, হ্যাপি থেকো আর আমার পাশে থেকো। আর এই যে কী রান্না করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো আলু ভাজা করেছি আর টমেটোর চাটনি করেছি আর ডাল করেছি। সকালবেলা উঠে কি করব বলো তো, তাড়াহুড়া করে ফেলেছি, এটাই যথেষ্ট। তবে টমেটোর চাটনি এখন কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তবে ফ্রিজে ছিল, কি করব বলো। তো একটু রান্না করে নিলাম। তবে এখন আর ভালো লাগছে না টমেটোর চাটনি, কেন কি জানি। হাজব্যান্ড বলেছে যে গরম পড়ে গেছে না, শীতের সময় এটা ভালো লাগে, হয়তো হতে পারে গো। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো গোছাবো, আলনাটা গুছিয়ে নেব, যেহেতু আজকে আমার তেমন আর দুপুরে রান্নাবান্না কাজ বাজ নেই। মামামকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন এই যে ঘরের টুকটাক সমস্ত কাজকর্মগুলো করে নেব। আর পূর্ণিতা বুনু, তুমি কমেন্ট করেছো, সত্যি দিদি তোমার কথাগুলো খুব ভালো লাগলো। তোমার মতো যদি সবাই ভাবতো তাহলে কোনো সংসারে আর কোনো ঝামেলা লাগতো না। একদম ঠিক বলেছো গো। আর আমি সেটাই ভাবি যে আমার মতন সবাই ভাবো, তাহলে জীবনটা অনেক সুখে কাটাতে পারবে। আর যদি আমার আমার কথাগুলো না ভাবো, মানে না মেনে চলো, তাহলে দেখবে গন্ডগোল ঝগড়াঝাটি এগুলো করতে করতেই জীবনটা কেটে যাবে, জীবনের কিছুই পাবে না। কি আছে বলো জীবনে, এই আছি আমরা, এই নেই। তো যেটুকু ভগবান দিয়েছে সেটুকু নিয়েই বেঁচে থাকার চেষ্টা করো, দেখবে অনেক হ্যাপি থাকতে পারবে, অনেক সুখী থাকতে পারবে। আমার তো সেটাই মনে হয়। হ্যাঁ, টাকা পয়সা নেই, টাকা পয়সা অল্প, তাতে করে একটু খারাপ লাগে, কেন কি যখন যেটা চাই তখন সেটা পাই না। তাতে কিন্তু আমার কখনো কোনো মানে খারাপ লাগে না, খুব খারাপ লাগে না, বা মানে হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা করব এরকম কোনো মানসিকতা আসে না গো। আর রীতা দি ভাই, তুমি কমেন্ট করেছো, খুবই ভালো লাগলো তোমার কথা আর কাজ। তোমার বয়স অনেক অল্প, তবুও তুমি কত বুঝদার, আর স্বামীর প্রতি কত সুন্দর সহযোগিতা করে সংসার চালিয়ে নিচ্ছ। অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ গো, আমি না এরকম বুঝে শুনে সংসারটা চালাই বলেই আমার সংসারটা এত হ্যাপি, জানো। আর আমার হ্যাপি থাকতে খুব ভালো লাগে, আর সবাইকে হ্যাপি রাখতেও খুব ভালো লাগে। আর আমার মাম্মামও জানো তো, ও খুব হ্যাপি থাকে, সব সময় হাসি খুশি থাকে, সবাই সেটাই বলে। তো সেটাও আমার খুব ভালো লাগে, জানো। আর মাম্মামের জন্যই আমিও এত হ্যাপি থাকি, ওর মুখের দিকে তাকিয়ে আমার হ্যাপি থাকতে ভালো লাগে, সংসারটাকে সুন্দর করে করতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও খুব ভালো। তো দি ভাই, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি আরও হাসি খুশি থাকতে পারবো, আরও ভালো থাকতে পারবো। আর এখন আমি দেখো কি করছি, এই জায়গাটা কিন্তু আর একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। একটা শাড়ি দিয়ে সুন্দর করে এই যে ট্রাঙ্কটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম, কাভার করে দিলাম। এখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। তবে একটা দিদিভাই কিন্তু আমাকে এটা কমেন্ট করে বলেছিল মিতা, একটা পুরনো শাড়ি দিয়ে তুমি ট্রাঙ্কটাকে কাভার করে দাও, দেখবে দেখতে অনেক ভালো লাগবে। আর সেটা কিন্তু আমিও মনে মনে ভেবেছিলাম। দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আমার অনেকটাই মিল আছে। দিদিভাই যেটা বলেছে আমিও কিন্তু সেটা মনে মনে আগেই ভেবে রেখেছিলাম, তবে টাইম হচ্ছিল না বলে করতে পারছিলাম না। তবে দিভাই, তুমি যদি ব্লগটা দেখো অবশ্যই কমেন্ট করবে কিন্তু, তুমি কিন্তু আমাকে বলেছিলে, আর সেটা কিন্তু আজকে দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এখন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে, সত্যি কথা গো, তুমি ঠিকই বলেছো, দেখেছো। এখন কিন্তু এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগছে, জানো তো। তো দেখো, আমি এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, এই কয়দিনই কিন্তু ভালোই ধুলো পড়ে গেছে, আর ধুলোবালি দেখতে আমার একদম ভালো লাগে না, তাই ধুলোটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর মাম্মাম দেখো, আমি এখানে কাজ করছি আর বারে বারে মাম্মাম ক্যামেরার সামনে চলে আসছে, তাই একটুখানি মাম্মামকে বকা দিলাম, তুমি বারবার কেন ক্যামেরার সামনে আসছো, তুমি এখানে খেলা করো, আমি তো কাজ করছি নাকি। তো মাম্মা আবার ওদিকে চলে গেল। ও কিন্তু অনেক কথা বোঝে, অনেক কিছু বোঝেও, জানো তো। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।